হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইভেলা। আজ ইতিহাসের একটি খুবই ইন্টারেস্টিং বিষয় আমি আলোচনা করব। এই মহান ভারতবর্ষের ইতিহাস বিষয়ে, ভারতবর্ষ নামকরণ। আমাদের এই মাতৃভূমি প্রাচীন ভারতবর্ষ বিশ্বের একটা অতি প্রাচীনতম দেশ। মনুসংহিতায় এই দেশ সম্পর্কে বলা হয়েছে দেব নির্মতম দেশম, অর্থাৎ দেবতার দ্বারা নির্মিত দেশ। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে প্রাচীনকালে এই ভারতবর্ষে ভরত নামে এক উপজাতি রাজা রাজত্ব করতেন। তার নাম অনুসারে এদেশের নাম হয় ভারতবর্ষ। আবার বিদেশিদের কাছে এই দেশ ইন্ডিয়া নামে পরিচিত। অতি প্রাচীনকালে সংস্কৃত শব্দ সিন্ধু, অর্থাৎ সিন্ধু বিধৌত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে ভারতীয় বলা হতো। প্রাচীনকালে ভরত রাজার জনগোষ্ঠী ভরত সন্ততি, অর্থাৎ ভরতের উত্তর পুরুষ হিসেবে বিবেচিত। আবার প্রাচীনকালে প্রাচীন পারসিক জাতি ভারতীয়দেরকে হিন্দু বলে বর্ণনা করেছে। প্রাচীন গ্রিক এবং রোমান জাতির লোকেরা ভারতবর্ষকে ইন্দুস নামে অভিহিত করেছিল। পরবর্তীকালে আধুনিক শব্দ এই ইন্দুস থেকেই ইন্ডিয়া শব্দটির উৎপত্তি হয়েছে। ভারতবর্ষ একটা মহান দেশ। এদেশের নামকরণ নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত। প্রখ্যাত ঐতিহাসিক বিষ্ণুশরণ শর্মা বলেছেন যে হিমালয়ের দক্ষিণে এবং ভারত মহাসাগরের উত্তরে যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল তা ভারতবর্ষ নামে পরিচিত। এবারে আমি আলোচনা করব ভারত ইতিহাসের বৈশিষ্ট্য। ভারতবর্ষ একটা মহান দেশ। এই দেশ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে তা হল ভারতের ভৌগোলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। যদি আমরা লক্ষ্য করি, সুদূর হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত একদিকে উষর মরুপ্রান্তর, একদিকে প্রচণ্ড শীতের প্রকোপ, উর্বর শস্যভূমি, আবার খরা কবলিত বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল। এই ভারতবর্ষে নানা বৈচিত্র্য, নানা ধর্ম, নানা ভাষা, নানা খাদ্য, নানা পোশাক থাকা সত্ত্বেও ভারতীয়দের মধ্যে এক গভীর ঐক্যের সন্ধান আমরা সেই প্রাচীনকাল থেকেই অনুভব করে আসছি। ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় পর্বত, তার পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বসবাস। নানা খাদ্য
পোশাক পরিচ্ছদ, ধর্ম, ভাষা অথবা নৈসর্গিক একটা বিশ্বাস এই ভারতীয়দের মধ্যে একটা মিলন মহান সেতু রচনা করেছে। হিমালয়ের প্রভাব যেমন প্রতিটি ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক জীবনকে পরিচালিত করেছে, কারণ অর্থনৈতিক পরিকাঠামোই যে কোনো একটা জনগোষ্ঠীর আত্মবিকাশের বা সমাজ বিকাশের একটা বিশেষ অধ্যায়। ভৌগোলিক অবস্থান অনুসারে ভারতবর্ষ বিশেষ কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এবং সেখানে বসবাসকারী জনগোষ্ঠী তাদের জীবিকা অর্জনের জন্য তারা বিভিন্ন কর্মের সঙ্গে নিয়োজিত। আমরা যদি সুদূর প্রাচীন কাল থেকে অদ্যাবধি লক্ষ্য করি তাহলে দেখব যে ভারতীয়দের জীবনে হিমালয়ের প্রভাব কত গভীর। একদিকে প্রচণ্ড বৃষ্টিপাত, ঘন বন জঙ্গলে ভরা বিস্তীর্ণ ভারতভূমি। যদি পাঞ্জাব এবং গুজরাটের দক্ষিণ অঞ্চল জুড়ে আমরা দেখি, সেখানে ঊষর মরুপ্রান্তর, আবার উপকূলবর্তী সমভূমি অঞ্চল, দাক্ষিণাত্য এবং মধ্য ভারতের মালভূমি অঞ্চল। এই ভারতবর্ষে বসবাসকারী জনগোষ্ঠী বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, ভাষা, সংস্কৃতি আলাদা হলেও জাতীয় ঐক্যের দিক থেকে তারা এক। এ কারণেই বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক ভারতবর্ষকে বিশ্বের সারাংশ অর্থাৎ এপিটম অব দ্য ওয়ার্ল্ড বলে বর্ণনা করেছেন। সারা পৃথিবীতে যা আছে ভারতবর্ষে তাই আছে। প্রাচীনকালে হিন্দু সভ্যতা সংস্কৃতির নিদর্শন যেমন রয়েছে, অপরদিকে মুসলিম, খ্রিস্টান, শক, হুন, পাঠান, মোঘল বিভিন্ন জাতির সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি এদেশে বিদ্যমান। বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী থাকলেও তাদের মধ্যে এক মহান ঐক্য, এক মহান বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এবারে আমরা জানব ভারতবর্ষের ভৌগোলিক বিভাজন। ভারতবর্ষ একটা সুপ্রাচীন এবং মহান দেশ। এই দেশের ভৌগোলিক অবস্থান অনুসারে অর্থাৎ প্রাচীনকালে যে বিষ্ণু পুরাণের কথা অনুসারে আমরা যদি এদেশের বিভাজন আলোচনা করি তাহলে দেখব যে ভারতবর্ষকে মূলত 5টি বিভাগে বিভাজন করা হয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত মালভূমি অঞ্চল, দ্বিতীয় পাঞ্জাব এবং গুজরাটের দক্ষিণের মরুভূমি অঞ্চল, মধ্য ভারত এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল। এদেশের সভ্যতা সংস্কৃতি অনেকটাই হিমালয় পর্বত এবং কৃষির উপরই নির্ভরশীল। ভারতবর্ষ পৃথিবীর সারাংশ। আমরা জানি সেই প্রাচীন কাল থেকে, যদি সম্রাট অশোকের সময় থেকে আমরা আলোচনা করি, গুপ্ত যুগ পরবর্তী সময়ে
যে সাংস্কৃতিক যে চিন্তা চেতনা বা গুপ্ত যুগের যে সাংস্কৃতিক সৃজনশীলতা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির সংমিশ্রণে ভারতবর্ষের বিভাজন বা তার মূলগত ঐক্য এবং তার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে। এবারে যে বিষয়টা আমি আলোচনা করেছি তার উপরে পরীক্ষার সম্ভাব্য কিছু এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সিন্ধু শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত? সংস্কৃত, হিন্দি, হিব্রু, আরবি। উত্তরটি হবে সংস্কৃত।